বন্ধুরা, আমার বিশ্বাস তোমরা আগের মতোই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো তোমার দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের একটি সাবটপিক নিয়ে। সেই টপিকটি হলো এন্ড অফ বাইপোলারিটি বা দুই মেরুর সমাপ্তি। আমাদের পাঠ্যপুস্তকের প্রেক্ষাপটে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে এন্ড অফ বাইপোলারিটি বলতে আমরা বুঝি দুই মেরুর সমাপ্তি। এটি তোমাদের বইতে দেওয়া আলাদা একটি অধ্যায়। তো এন্ড অফ বাইপোলারিটি যখনই আসে তখনই আমাদের মনে পড়ে কোল্ড ওয়ারের কথা বা ঠান্ডা যুদ্ধের কথা। অর্থাৎ ঠান্ডা যুদ্ধের সময়কালে আমরা পৃথিবীর সকল রাজনৈতিক শক্তি যেভাবে দুটো শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল, একটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী শিবির এবং অন্যটি হলো সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পরিচালিত সমাজতান্ত্রিক শিবির। তো এই দুটি শক্তিকে আসলে দুটি পোলার বলা হয়। তো যেহেতু গোটা পৃথিবী দুইটি পোলারে বা দুইটি শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল এক সময়, এবং ঠান্ডা যুদ্ধকালীন সময়ের যেটা 1945 সালে শুরু হয়ে প্রায় 1990-91 সাল পর্যন্ত চলেছে, সেই সময়টাকে আমরা বলি ঠান্ডা যুদ্ধের সময়কাল। এবং ওই সময় পৃথিবীর রাজনীতি, ভূরাজনীতি মূলত দুটি প্রধান শিবিরে বিভক্ত হয়ে পড়েছিল। তো এটা শুরু হয়েছিল 1945 সালের অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠিক পর থেকেই পৃথিবীর নেতৃত্ব কার হাতে যাবে এই বিষয়ের উপর ভিত্তি করে, এবং অন্যটি হলো যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক যে বা অর্থনৈতিক যে মতাদর্শ রয়েছে সে মতাদর্শের উপর ভিত্তি করে গোটা পৃথিবী দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। তা আমরা দেখি একটা সময় খুব তুঙ্গে উঠেছিল ঠান্ডা যুদ্ধ, অন্য পরবর্তীতে আমরা দেখি প্রায় 1985 সালের পর থেকে ঠান্ডা যুদ্ধ ক্রমে ক্রমে স্তিমিত হয়ে আসে। এবং আমরা এখানে দেখো লিখেছি রিক্যাপ অফ প্রিভিয়াস পার্ট, অর্থাৎ যে এই বাইপোলারিটির এন্ড অফ বাইপোলারিটির বা দুই মেরুর সমাপ্তির যে অধ্যায়ের পূর্বে যে আমরা মানে অর্ধেকটা নিয়ে যে আমরা ক্লাসটা করেছিলাম, সেটার একটা সিম্পল রিক্যাপ হলো যে আমরা দেখেছি ঠান্ডা যুদ্ধের ঠিক শেষের দিকে ঠান্ডা যুদ্ধ ক্রমে স্তিমিত হয়ে পড়েছে, এবং একটা সময় দেখলাম ঠান্ডা যুদ্ধ প্রায় সমাপ্তির পথে। এবং শুধু ঠান্ডা যুদ্ধ সমাপ্ত হয়নি, সোভিয়েত ইউনিয়নের যে ক্ষমতা ছিল সেটারও কিন্তু পরাজয় ঘটেছে আমরা বলতে পারি। কারণ হলো সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পাশাপাশি এই পরাজয়টা সরাসরি যুদ্ধে তো হয়নি, ঠান্ডা যুদ্ধ বিভিন্ন কারণে, সে কারণগুলো তোমাদের সাথে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে দিয়ে আমরা কি দেখতে পাচ্ছি যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়েছে টোটালি। তো এই রিক্যাপে আমরা যে আলোচনা করেছিলাম সামান্য একটু বলিনি যে হোয়াই ডিসইন্টিগ্রেশন অফ সোভিয়েত ইউনিয়ন, সেটা আমরা আলোচনা করেছি যে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের যে নেতৃত্বে পরিচালিত ন্যাটো জোট বা পুঁজিবাদী শিবির কিভাবে সারা পৃথিবীর ভূরাজনৈতিক এজেন্ডাকে গ্রাস করে ফেলেছিল, এবং কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব ইউরোপ যা কিনা সমাজতান্ত্রিক শিবিরের করতলগত ছিল, কিভাবে সে দেশগুলো অর্থনৈতিকভাবে ক্রমে দুর্বল হয়ে যাচ্ছিল, কিভাবে সেই দেশের ভিতরে এবং বাহিরে লোকেদের মধ্যে মারাত্মক জনগণের মধ্যে মারাত্মক অসন্তুষ্টি যারা ক্ষমতায় ছিলেন তাদের বিরুদ্ধে শুরু হয়েছিল। এই বিভিন্ন কারণে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাষ্ট্রীয় পরিকাঠামো ইত্যাদি বিভিন্ন কারণে আমরা দেখেছি আন্তর্জাতিক চাপ এবং পুঁজিবাদী শিবিরের ক্রমবর্ধমানশীল প্রভুত্ব ইত্যাদি কারণে সোভিয়েত একসময় কি ভেঙে পড়েছে। ভেঙে পড়ার সাথে সাথে আমরা যেটা একটা আলোচনা করেছিলাম সেটা হলো শক থেরাপি বা অভিঘাত থেরাপি। অভিঘাত থেরাপি বলতে আমরা ওই থেরাপি আমরা বুঝি যেখানে কোনো একটা রিজিমে শতবর্ষ ধরে বা বর্ষ সেঞ্চুরি ধরে চলে আসা কোনো একটা আইডিওলজি থেকে, অর্থনৈতিক বুনিয়াদ থেকে এবং একটা রাষ্ট্রীয় বুনিয়াদ, পরিচালনগত বুনিয়াদ থেকে হঠাৎ করে যখন একটা শিফট হয়, তখন সে রাষ্ট্র কিংবা জনগণ প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয়, এবং সে আঘাতে সে দিকবিদিক শূন্য হয়ে পড়ে। তার অর্থনীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি একটা প্রচণ্ড ঝাঁকুনির মধ্যে দিয়ে অতিবাহিত হয়, এবং সেই ঝাঁকুনিটাকেই আমরা বলি যে শক থেরাপি। এবং সেখান থেকে এবং সে অবস্থার মধ্যে কিভাবে ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইত্যাদি
যে আন্তর্জাতিক যে তহবিল সংগঠনগুলো আছে বা আন্তর্জাতিক অর্থনৈতিক সংগঠন যেগুলো আছে তারা কিভাবে সে অবস্থা থেকে উঠে আসার জন্য বিভিন্ন নিয়ম নীতি লাগু করেছিল তাদের উপরে, যা কিনা তাদের ট্র্যাডিশনাল যে নিয়ম নীতির সম্পূর্ণ বিপরীতে, এবং সেগুলোর মধ্যে দিয়ে কীভাবে তারা বেরিয়ে আসতে মানে পেরেছিল, যে টোটাল সিচুয়েশনটাকে আমরা দেখেছি শক থেরাপি হিসাবে নামে অভিহিত করা হয়েছে ইতিহাসে। পরবর্তীতে আমরা দেখছি যে এই ঘটনার পাশাপাশি সোভিয়েত ইউনিয়নের প্রচণ্ড একটা ঘটনা ঘটেছে, সেটা হলো সে ভেঙে পড়েছে। এবং আমরা পাশাপাশি দেখি পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন কি করেছে, প্রায় 15টা ভাগে বিভক্ত হয়ে পড়েছে, প্রায় নতুন করে মানে 14টা রিপাবলিক এবং রাশিয়া নিজে এই মিলে প্রায় 15 ভাগে, একটা বিশাল সোভিয়েত ইউনিয়ন প্রায় 15 ভাগে মানে বিভক্ত হয়ে পড়েছে। সেখানে আমরা দেখি আর্মেনিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তারপরে বাল্টিক যে প্রজাতন্ত্রগুলো রয়েছে, লাটভিয়া, লিথুয়ানিয়া, এই সমস্ত রিপাবলিকগুলো মানে রাশিয়া থেকে ক্রমাগতভাবে মানে আলাদা হয়ে গেছে। এবং শুধু আলাদা হয়নি, প্রত্যেকটি মানে অঙ্গরাজ্যে প্রচণ্ড মানে টেনশন এবং ইন্টারনাল কনফ্লিক্ট শুরু হয়ে গেছে, সেখানকার জাতিগত দাঙ্গা শুরু হয়ে গেছে। আমরা স্লোভেনিয়াতে জাতিগত দাঙ্গা দেখেছি, আমরা আর্মেনিয়া, আজারবাইজানে আমরা দেখেছি, এবং মানে ওই সময়ের বিভিন্ন যে রিপাবলিকগুলো ছিল সেখানে প্রচুর পরিমাণ মানে আভ্যন্তরীণ গৃহযুদ্ধ, জাতি মানে বৈষম্য, জাতি সত্তাগত বিষয় নিয়ে পরস্পরের কনফ্লিক্ট আমরা সেটা দেখেছি। মানে এর মধ্যে দিয়ে আমরা দেখলাম যে একদিকে তো দুই মেরুর সমাপ্তি হলো, অন্যদিকে আমরা এটা দেখলাম যে খোদ সোভিয়েত ইউনিয়নের কিন্তু মানে একটা রাজনৈতিক এবং মতাদর্শগত মানে সমাপ্তি হলো। তো এই সমাপ্তির পরে এই একদিকে তো মানে রাশিয়ার মানে সোভিয়েত রাশিয়ার পতন হলো, অন্যদিকে আমরা মানে দেখতে পাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রভুত্ব পৃথিবীতে মানে কায়েম শুরু হলো। কিন্তু তারপরেও মানে তোমাদের এই পার্টের দ্বিতীয় ভাগে আমরা যে আলোচনাটা আজকের মানে মেইন ফোকাস করবে সেটা হলো যে পোস্ট কমিউনিস্ট ওয়ার্ল্ড বা কমিউনিস্ট পরবর্তী বিশ্বের সাথে ভারতের সম্পর্ক মানে কেমন ছিল, আরেকটা হলো যে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক মানে কেমন ছিল বা এখনো কেমন মানে আছে। আমরা দেখেছি যে ঠান্ডা যুদ্ধের সময় ভারত সবসময় মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পরিচালিত যে দুটি শিবির ছিল তার থেকে কিন্তু একটা সমদূরত্ব মানে বজায় রাখার চেষ্টা করেছে, কোনো আইডিওলজিকে সম্পূর্ণ ফলো না করে ভারত তার নিজস্ব যে বিদেশ নীতিতে অটল থেকে, এবং আরও কিছু দেশ নিয়ে এটা আগে আলোচনা হয়েছে, তারা মানে নির্জোট আন্দোলন গড়ে তুলেছিল। হ্যাঁ, কিন্তু সেই সময় আমরা দেখেছি যদিও দুই রাষ্ট্র থেকে অর্থাৎ মার্কিন শিবির এবং সোভিয়েত শিবির থেকে ভারত একটি নিরাপদ দূরত্ব মানে বজায় রেখেছিল, কিন্তু তারপরেও আমরা বিভিন্ন সময়ে দেখি যে ভারতের সম্পর্ক কিন্তু রাশিয়ার সাথে মানে যথেষ্ট মজবুত ছিল। বিশেষ করে রাশিয়া যখন ভেঙে পড়ে এবং বিভিন্ন প্রজাতন্ত্রে যখন রাশিয়া যখন মানে বিভক্ত হয়ে পড়ে, সেই প্রজাতন্ত্রগুলোর সাথেও ভারত একটা নিবিড় সম্পর্ক মানে মেনটেন করে চলেছে। সেই দেশে মানে ইন্টারনাল কনফ্লিক্ট এবং তাদের যে অর্থনৈতিক যে শক মানে সংগঠিত হয়েছে সেগুলোর থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে ভারতের যৌথ সহযোগিতায় তারা কিন্তু যথেষ্টভাবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে মানে কাজ করে আসছে। মানে বিশেষ করে সোভিয়েত রাশিয়ার সাথে ভারতের মানে সম্পর্ক কিন্তু ঠান্ডা যুদ্ধকালের সময় থেকেই সোভিয়েত ইউনিয়ন এবং পরবর্তীতে এবং ঠান্ডা যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক কিন্তু মানে অত্যন্ত নিবিড় ভাবে মানে মেনটেন করা হচ্ছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আসলে এই যে সম্পর্কটাকে যদি আমরা একটু মানে আমরা ভেঙে যদি কথাগুলো বলি, যে ভারতের সাথে মানে রাশিয়ার মানে রাজনৈতিক সম্পর্ক কেমন ছিল, সামরিক সম্পর্ক কেমন ছিল, এবং এবং সাংস্কৃতিক সম্পর্ক কেমন ছিল, এই তিনটা বিষয় ছোট ছোট করে কিন্তু আমরা মানে আলোচনা করতে পারি। রাজনৈতিকভাবে আমরা দেখেছি যে ভারতের সাথে রাশিয়ার একটা দ্বিপাক্ষিক সম্পর্ক খুব ভালো ছিল। মানে একসময় তোমরা মানে হয়তো বা অনেকে মনে রাখবে বা ঠান্ডা যুদ্ধের সময়কালে বা আমরা যখন নাকি এই সাবকন্টিনেন্ট নিয়ে বা ভারতীয় উপমহাদেশ নিয়ে আমরা পড়ব, আমরা দেখেছি যে ভারতের সাথে পাকিস্তানের মানে দুবার মানে সংঘর্ষ হয়েছে, কার্গিলের আগেও দুবার মানে
সংঘর্ষ হয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে 1971-এ পাকিস্তানের সাথে ভারতের মারাত্মক মানে সম্পর্কের পতন ঘটেছিল এবং সেই সময় একবারে মুখোমুখি সমরে মানে অবতীর্ণ হয়েছিল ভারত এবং পাকিস্তান। এবং তোমরা জানো সেই বিষয়টার পেছনে সবচেয়ে বড় কারণ ছিল যে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন, এবং সেই স্বাধীনতা আন্দোলনে ভারত সরকার মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল এবং মানে তৎকালীন পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বর্তমান বাংলাদেশ অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তানের জনগণের পক্ষে মানে ভারত দাঁড়িয়েছিল। সেই সময় আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু পাকিস্তানের পক্ষ নিয়েছিল, কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষ নেয় তখন ভারত তার অসাধারণ কূটনৈতিক মানে বুদ্ধিমত্তা খাটিয়ে রাশিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রক্ষা করে চলেছে। এবং একসময় মানে মার্কিন যুক্তরাষ্ট্রের ৭ম নৌবহরের বিরুদ্ধে যখন মানে ভারত অ্যাকশন ঘোষণা করেছে, সেই মুহূর্তে আমরা দেখেছি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ভারতের পক্ষে মানে কথা বলেছে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের মানে বিরুদ্ধে। তা আমরা দেখেছি মানে সময়ে সময়ে মানে রাজনৈতিক প্রেক্ষাপটে বা এই সামরিক প্রেক্ষাপটে সোভিয়েত ইউনিয়ন ভারতের যথেষ্ট মানে পক্ষ অবলম্বন করেছে। এবং আমরা দেখেছি যদিও ভারতের সাথে চায়নার সাথেও সম্পর্ক কখনো কখনো একটু খারাপ হয়েছে এবং একসময় তারা মানে যুদ্ধে পর্যন্ত সম্মুখ সমরে ভারত এবং চীন যখন মানে মুখোমুখি অবতীর্ণ, ঠিক তখনও আমরা দেখেছি ভারত এবং রাশিয়ার মধ্যে একটা মানে খুব ভারসাম্যগত সম্পর্ক মানে রক্ষা করে চলেছিল ভারত। কারণ সেই সময় রাশিয়ার সম্পর্ক চায়নার সাথে ভারসাম্যগত ছিল, কিন্তু রাশিয়ার সাথে সেই সম্পর্ক রক্ষা করার ক্ষেত্রে আমরা দেখেছি মানে ভারতের সাথেও তার একটা সুন্দর সম্পর্ক মানে বজায় ছিল। আবার পরবর্তীতে আমরা দেখেছি যে বিভিন্ন মানে ক্ষেত্রে মানে এবং বিশ্বের বিভিন্ন যে আন্তর্জাতিক এবং যে আঞ্চলিক ইস্যুগুলো রয়েছে, বিশেষ করে মিডল ইস্ট ইস্যু ইত্যাদি ইস্যুতে বা মধ্য এশিয়ার যে প্রজাতন্ত্রগুলো রয়েছে, এশিয়া মাইনরের যে এরিয়াটা রয়েছে, সেক্ষেত্রে বহু কনফ্লিক্টে আমরা দেখেছি ভারত এবং রাশিয়া এবং একসময় সোভিয়েত ইউনিয়ন খুব নিবিড়ভাবে একে অপরের সাথে মানে কাজ করে চলেছে। এবং তোমরা এটাও জানবে যে আমরা দেখেছি মানে সামরিক খাতের অন্যান্য দিক যেগুলো আছে, যেমন মনে করো যে আমাদের যে মহাকাশ গবেষণার ক্ষেত্রে রাশিয়ার সাথে ভারতের দারুণ সম্পর্ক রয়েছে। এবং ভারত যখন মানে ক্রায়োজেনিক ইঞ্জিন তৈরি করতে পারেনি বা ক্রায়োজেনিক রকেট তৈরি করতে পারেনি, তখন সেখানে আমরা দেখেছি রাশিয়া ভারতকে দারুণভাবে সহযোগিতা করেছে। এবং রাশিয়ার বিভিন্ন স্পেস যে প্রেরণ যে কেন্দ্রগুলো আছে, যে উপগ্রহ প্রেরণ কেন্দ্র ভারতকে ব্যবহারের পারমিশন দিয়েছে এবং ভারতের বিভিন্ন মানে ক্ষেত্রগুলোকে মানে বৈজ্ঞানিক ক্ষেত্রগুলো উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি মানে রাশিয়া দারুণভাবে মানে ভারতকে সহযোগিতা করেছে এবং যৌথভাবে পরস্পরকে সহযোগিতা করে চলেছে। তোমরা এটাও দেখতে পাবে যে ক্রায়োজেনিক যে ইঞ্জিনের কথাটা বললাম, এটা পৃথিবীর অনেক শক্তিধর দেশের কাছেও নেই। যতটুকু আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে, ফ্রান্সের কাছে, জাপানের কাছে, ভারতের কাছে মানে এই ক্রায়োজেনিক ইঞ্জিন রয়েছে, আরও দু একটি দেশের কাছে রয়েছে। এটা মানে হলো অর্থাৎ খুব কম তাপমাত্রায় মানে সংরক্ষণ করা যায় এমন ফুয়েল, হ্যাঁ, এবং ইত্যাদির যখন মানে ব্যবহারটা খুব মানে করা যেতে পারে, হ্যাঁ, এবং আরেকটা অক্সিডাইজার মানে ব্যবহার করা যায় এবং খুব লিকুইড ফর্মে কম তাপমাত্রায় সংরক্ষিত যে গ্যাসগুলো মানে ব্যবহার করে যে ইঞ্জিন, বর্তমান খুব আধুনিক ইঞ্জিন, যেটা মহাকাশে গবেষণার ক্ষেত্রে বা মহাকাশে রকেট প্রেরণের ক্ষেত্রে মানে খুব কাজে লাগে। এবং সেটা মানে পৃথিবীর বর্তমানে মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি মানে বিশাল ব্যাপার রয়েছে। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভারত এবং রাশিয়া মানে ক্রমাগত মানে সহযোগিতা করে চলেছে। এবং সাংস্কৃতিক যে সম্পর্ক, এটা শুনে তো মানে অবাক হবে তোমরা যে মানে উজবেকিস্তান, কাজাকিস্তান, তাজিকিস্তান, স্লোভেনিয়া, খুদ রাশিয়াতে মানে এমনভাবে ভারতের সাথে মানে নিবিড় একটা সম্পর্ক রয়েছে, মানে যেটা আমরা তোমাদের বইতে মানে বলা আছে যে আমাদের দেশের অনেক যারা চিত্রনায়কেরা রয়েছেন বা সিনেমার নায়কেরা রয়েছেন বা ভারতীয় সিনেমার অত্যন্ত জনপ্রিয়তা রয়েছে মানে রাশিয়ার মানে প্রায় ম্যাক্সিমাম যে প্রজাতন্ত্রগুলোতে এবং খুদ রাশিয়াতে, এবং যেখানে তাদের নিজের দেশের যারা হিরো তাদের সমপর্যায়ে আমাদের ভারতবর্ষের যে অমিতাভ বচ্চন থেকে শুরু করে শাহরুখ খান পর্যন্ত যে সকল বড় বড় নাম করা মানে হিরো হিরোইনরা রয়েছে, তাদের কাছে মানে দারুণভাবে সমাদৃত। এবং ভারতীয় সংস্কৃতির অনেক কিছুই
মানে রাশিয়ার বিভিন্ন প্রজাতন্ত্রে ওরা কিন্তু মানে খুব ভারতীয় সংস্কৃতিকে শ্রদ্ধা করে এবং মেনে চলে, এবং সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক কিন্তু খুব দারুণভাবে ক্রমাগতভাবে বিভিন্ন এরিয়া বর্ধনের সাথে সাথে মানে এগিয়ে চলেছে। তো আমরা এটা মানে দেখতে পাচ্ছি যে ঠান্ডা যুদ্ধকালীন সময় এবং ঠান্ডা যুদ্ধের পরে ভারত এবং মানে সোভিয়েত ইউনিয়ন এবং সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যে রাশিয়া রয়েছে এবং পাশাপাশি অন্যান্য যে প্রজাতন্ত্রগুলো রয়েছে, যেটা সোভিয়েত ইউনিয়নের বিভাজনের পরে আমরা দেখেছি, সকলের সাথে ভারতের মানে কূটনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সম্পর্ক, সামরিক সম্পর্ক এবং সাংস্কৃতিক সম্পর্ক, বিশেষ করে এবং অর্থনৈতিক সম্পর্কও মানে খুব দারুণ এবং নিবিড়ভাবে ভারত এবং রাশিয়া এবং তার আশপাশের সকল যে প্রজাতন্ত্রগুলো রয়েছে তাদের সাথে মানে নিবিড় সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ক আগামী দিনের ভারত রাশিয়া তথা ভারত তথা বিশ্বের মানে ভূরাজনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো এন্ড অফ বাইপোলারিটি বা দুই মেরুর সমাপ্তি সম্পর্কে একটা পূর্ণ ক্লাস হয়ে গেল, দুটো ক্লাস মিলে একটি পূর্ণ ক্লাস। আমার বিশ্বাস তোমরা এতে যথেষ্ট মানে উপকৃত হবে। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।